Assalamu alaikum everyone. I hope you are doing well, all of you. And I want all of you, to pray for me. Things are not going well for me, so please pray for me. আমরা আজকে যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনজিউমারিজম। সেটা হচ্ছে তোমাদের ইংলিশ টেক্সট বইয়ের পেজ নাম্বার 190। এটা হচ্ছে লেসন 5 এবং ইউনিট হচ্ছে ওই ফুড অ্যান্ড কালচার আমাদের যেখানে ছিল, কনজিউমারিজম। এটা হচ্ছে ইউনিট টেন লেসন 5। আমরা ফুড অ্যান্ড কালচারে পড়েছিলাম সৈয়দ মুজতবা আলীর কথা। আর লেসন 5 হচ্ছে কনজিউমারিজম। কনজিউমারিজম বা এটাকে বলা হয় ভোগবাদ বা ভোগবাদ। এর মানে হচ্ছে এই নিউ লিবারেল যুগে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এই যুগের প্রোডাক্ট সেলিং, অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করবে বিজনেসম্যানরা, বিজনেস কোম্পানিগুলো, এবং মানুষ সেগুলো কিনবে এবং কোম্পানিগুলো কিনাবে মানুষকে সামহাও বিভিন্ন প্রোডাক্টস। সো এই জিনিসটা কি বলে কনজিউমারিজম। আমি একটা কথা বললাম যে নিউ লিবারেল বা নিউ লিবারেলিজম বা নব্য উদারতাবাদ, এই নিউ লিবারেলিজমের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কনজিউমারিজম বা ভোক্তাবাদ। মানে মানুষ প্রোডাক্ট কিনবে। এর আগে যেই যুগটা ছিল সেটাকে বলা হয় লিবারেল বা উদারতাবাদ, যেটাকে মুক্ত চিন্তার যুগ বলা হচ্ছে। কিন্তু এই নিউ লিবারেল বর্তমান যুগে সবকিছুই যেন একটা পণ্য হয়ে উঠছে। সবকিছুই যেন একটা প্রোডাক্ট বা পণ্য, এবং সবকিছুই যেন কেনা বেচা হয়, এবং লাভ ছাড়া বা প্রফিট ছাড়া কেউ এক পাও এগোতে চায় না। এবং আহ, বলাই বাহুল্য যে এই নিউ লিবারেল যুগের এই কনজিউমারিজম জিনিসটা এবং অন্যান্য জিনিস মানুষকে স্বার্থপর করে তুলছে, সেলফিশ করে তুলছে। আমরা সবসময় মনে করি যে লাভ ছাড়া কেন কাজ করব। ওকে, কিন্তু আগে কিন্তু একটা সময় এরকম ছিল না। সো এই যে কনজিউমারিজম বা এই নিউ লিবারালিজম থেকেই আসা। এখানে বলা হবে যে এই চ্যাপ্টারে যেটা বলা হবে আমি আগেই বলে দিই, তাইলে তোমাদের সুবিধা হবে। যদি স্ক্রিনের লেখা দেখতে সমস্যা হয় তাহলে তোমরা জুম ইন জুম আউট করে নিতে পারো, পিকচার যেভাবে জুম ইন জুম আউট করো ফোনে। এবং আমার কথা যদি স্লো মনে হয় তাহলে ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারো, আবার ফাস্ট মনে হলে স্লো করে দিতে পারো। এই সুবিধাটা পাচ্ছ, আবার যতবার খুশি ক্লাসটা করে নিতে পারছো। এবং পরেও শুধু পরীক্ষার জন্যই নয়, পরেও ক্লাসটি করে নিতে পারছো। আচ্ছা, এই লেসনে যেটা বলা হবে যে আমরা টাকা পয়সা খরচ করে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে, কিছু দরকারে কিছু অদরকারে। কিছু খরচ আমাদেরকে সুখী করে, কিছু খরচ আমাদেরকে আহ অখুশি করে। এবং আমরা আসলে বিভিন্ন জিনিস কিনতে বাধ্য হই অর্থে, এই অর্থে যে কেউ তো আমাদেরকে জোর করে গান পয়েন্টে বলছে না এটা কিনতেই হবে, কিন্তু এত এত চটকদার বিজ্ঞাপন, দারুণ দারুণ বিজ্ঞাপন দেখে, এবং ডেকোরেশন, ইন্টেরিয়র একটা শপের দেখে, দেখে যেন মনে হয় কিনি উহারে, এরকম একটা অবস্থা। সাপোজ তুমি একটা শোরুমে ঢুকলা, শপে ঢুকলা ড্রেসের। হ্যাঁ, তো তুমি দেখছো এমনি হয়তো ঢুকলা, কিন্তু এখন এই ঘাটাঘাটি করতে করতে তোমার মনে হবে হায় হায় এখন যদি না কিনি তাহলে কেমন হয়। এবং তোমাকে সেলস পার্সন যারা থাকবে বা সেলসম্যান বা সেলস পার্সন যারা থাকবে, বিক্রয় প্রতিনিধি, তারাও তোমাকে হাসি মুখে বরণ করে নিবে এবং বরণ করে তোমাকে বলবে ম্যাডাম বা স্যার, আপনাকে এটা মানিয়েছে খুব। এটা আপনার সাথে যায়, কালারটা আপনার আপনার চয়েস খুব সুন্দর। তারা সব কাস্টমারকেই কম বেশি ঘুরে ফিরে একই কথা বলে। দে আর ট্রেন্ড টু সে দিস থিংস। ওয়েল ট্রেন্ড। ওয়েল ট্রেন্ড যদি হয়, ওয়েল বলতে পারলে সে আবার সেই বিক্রয়ের উপর কমিশন পায়, টাকা পায়। সে তো হালাল কাজই করছে, আসলে সেও একটা চাকরি করছে, কাজ করছে।
তবে এটা হচ্ছে আমাদেরকে অপ্রয়োজনীয় জিনিসও আমরা কিনে ফেলতে পারি। ধরো তুমি একটা শোরুমে ঢুকেছো ড্রেস কিনতে, ড্রেস তোমার প্রয়োজন নাই কিন্তু পছন্দ হলো। পছন্দ হলো বা হলো না, তোমার সেলসম্যানের কথায় তুমি কনভিন্সড হয়ে গেলা এবং সেটা কিনে নিয়ে আসলা, তোমার হয়তো ড্রেসটা দরকার নেই। ওকে, সো এই জিনিসটাই হচ্ছে এই কনজিউমারিজম, অর্থাৎ আমাদেরকে কিনতে বাধ্য করে। যেমন আমি একটা গল্প বলেছিলাম, যে আমি ডিপার্টমেন্টাল স্টোরে সাধারণত যেতাম চকলেট কিনতে। তো একবার ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছি অন্য কিছু কিনতে, চকলেট না, অন্য কিছু কিনতে। তো ফোন স্ক্রল করছিলাম ফেসবুকে, তো দেখি ও মা, চকলেটের অ্যাড চলে আসে সামনে। আমি কিন্তু কাউকে বলিও নাই যে আমি চকলেট কিনবো বা কিনবো না, বা উচ্চারণও করি নাই, কিন্তু আমার ফোন সেই অ্যাড দেওয়া শুরু করে দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট এবং চটকদার বিজ্ঞাপন। হ্যাঁ, সো তাহলে কোন পর্যায়ে চলে গিয়েছে এই বিজ্ঞাপন এবং কনজিউমারিজম, যে আমি কাউকে বলিও নাই, শেয়ারও করি নাই যে আমি আজকে চকলেট কিনবো বা কিনবো না, উচ্চারণ করি নাই, কিন্তু সে জানে যে আমি ডিপার্টমেন্টাল স্টোরে গেলে চকলেট কিনি, কারণ আমার ফোনটা আমার সাথে আছে, আমি এই লোকেশনে গেলে এই জিনিসটা কিনি। হুম। কনজিউমারিজম মানেই হচ্ছে তোমার এমন ভাবে তোমার সামনে প্রোডাক্ট আহ উপস্থাপন করা হবে এবং তোমার মনে হবে, দেখে যেন মনে হয় কিনি উহারে। সোনার কবিতায় ছিল, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। আর তোমার মনে হবে দেখে যেন মনে হয় কিনি উহারে। কোনো দিকে নাহি চাহিয়া কিনে ফেলি খেলি। আর অনলাইন শপিং তো আছেই, সেটার কথা তো বাদই দিলাম। হুম, মানে যা লাগে আর যা লাগে না সবই আমরা পারচেস করে থাকি। তো এরপরে ইলেকশনে পরের অংশে বলা হয়েছে ফুডের কথা, যে আমরা প্রচুর খাদ্যদ্রব্য বা রেস্টুরেন্টেও আমাদের সামনে এমন এমন নাম এমন এমন ভাবে উপস্থাপন করে, অমুক পিৎজা, অমুক বার্গার। হ্যাঁ, সো এই চটকদার নাম দেখেও বা ছবি দেখে আমরা খাবার অর্ডার করে ফেলি প্রচুর পরিমাণে, যেগুলোর বেশিরভাগই হয়তো আমরা খাইও না। হুম। পার্সেল নিয়ে আসি অনেকে। তো পার্সেল নিয়ে আসলে সমস্যা নেই, কিন্তু আবার পার্সেলটা মানে খাওয়ার পরিমাণ, মানে খেয়ে যদি কম বাকি থাকে, সেটা আবার পার্সেল নিয়ে সেটা আমরা খুবই অপমানজনক মনে করি বা আনতে চাই না। মানে প্রেস্টিজ গেল গেল, এরকম একটা মনে করি, তাহলে খাবার ওয়েস্ট করি। এখানে খাবার ওয়েস্টের কথাটা বলা আছে তাই আমি বললাম। এবং পরিশেষে পরামর্শ দেওয়া হয়েছে যে আমাদের চিন্তা করা উচিত যে আমরা কি আসলে একটা প্রোডাক্ট কিনবো, মানে এটা কি আমাদের আদৌ দরকার কি দরকার না, এটা ছাড়া কি আমাদের চলবে কিনা, এরকম একটি কথা বলা হয়েছে। সো বাই দ্য ওয়ে, আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি না যে তোমরা কিনো আর কিনো না, এগুলো বলছি না। তোমরা এই অনলাইন অফলাইন থেকে চটকদার বিজ্ঞাপন দেখে, অ্যাডভার্টাইজমেন্ট দেখে কিনবা কি কিনবা না, এটা তোমাদের ব্যাপার। তোমাদেরকে ডিসিশন নিতে হবে এই লেসন পড়ে। ওকে, আমি এখানে বিচারক নই, বিচার করতে বসিনি। রাইট, আমি এই লেসনটা উপস্থাপন করব, ডিসিশন নিতে হবে তোমাকে। অ্যান্ড এটাই হচ্ছে পড়াশোনা। পড়াশোনা মানে খাইয়ে দেয় না, তোমাকে খাইয়ে দিলাম যেটা করো খাও। ওকে, আমরা লেসনটা শুরু থেকে পড়ি, যদি কোনো ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকে আমি মিনিং বলে দেবো, তোমরা একটু নোট করে নিবা বইতে। উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, আমরা বিভিন্ন কারণে অর্থ ব্যয় করে থাকি। উই বাই ফুড, ক্লথস or everyday essentials, pay for different services, entertain people, travel to places, help others in need, or invest in business, and thus spend money every day. অর্থাৎ বলছে আমরা খাবার কিনি, কাপড় কিনি, প্রতিদিনের দৈনন্দিন জিনিসপত্র কিনি, এভরিডে এসেনশিয়ালস, পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, বিভিন্ন সেবামূলক কাজের জন্য টাকা দিই। রাইট, সেবামূলক কাজ যেমন চুল কাটতে যাওয়া, পার্লারে যাওয়া। এটা তো আমাদের কাছে আর কিছু বিক্রি করতেছে না, সেবাটা বিক্রি করছে। এন্টারটেইন পিপল, মানুষকে বিনোদন প্রদানের জন্য। ট্রাভেল টু প্লেসেস, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। হেল্প আদার্স, অন্যকে প্রয়োজনে সাহায্য করা, ইন নিড। আর ইনভেস্ট ইন বিজনেস, অথবা ব্যবসায় বিনিয়োগ করে থাকি। অ্যান্ড দাস স্পেন্ড মানি এভরিডে, এভাবেই আমরা প্রতিদিন অর্থ ব্যয় করে থাকি। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে দুইটা এভরিডে আছে, একটা হচ্ছে এভরি স্পেস ডে, আর একটা হচ্ছে এভরি স্পেস ছাড়া ডে। এভরি স্পেস ছাড়া যেই ডে, এটা হচ্ছে অ্যাজেক্টিভ, এটা হচ্ছে প্রতিদিনের। আর এভরি স্পেস ডে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হচ্ছে প্রতিদিন।
তাহলে সে প্রতিদিন স্কুলে যায়, প্রতিদিন, তাহলে এটা হচ্ছে এভরি স্পেস ডে। আর প্রতিদিনের, এটা হচ্ছে এভরি স্পেস ছাড়া যেই ডে আছে সেটা অ্যাজেক্টিভ। যদি না বুঝে থাকো পেছনে এটা না আবার দেখো কি বললাম। নেক্সট প্যাসেজ, নেক্সট প্যারাগ্রাফ। Spending may make us happy or unhappy depending on how and why we spend. অর্থাৎ খরচ আমাদেরকে খুশিও করতে পারে আবার নারাজও করতে পারে, অখুশিও করতে পারে। ডিপেন্ড করে যে কেন আমরা খরচ করছি। When we spend money on things that we need and within our limit, it is good. যখন আমরা আমরা প্রয়োজন অনুসারে জিনিস, প্রোডাক্ট কিনি, আহ, এবং আমাদের সাধ্যের মধ্যে, উইদিন আওয়ার লিমিট মানে সাধ্যের মধ্যে কিনে থাকি, তখন এটা হচ্ছে ভালো। when it becomes a compulsive behavior, কিন্তু যখন এটা এক বাধ্যতামূলক আচরণ হয়ে যাচ্ছে, আমাকে কিনতেই হবে, মার্কেটে গেছি তো গেছি, কিনতেই হবে, ইট মেক্স লাইফ স্ট্রেসফুল। এটা জীবনকে একটা চাপময় করে তোলে, যে কিনতেই হবে, কারণ কিনতেই হবে, কিনতে তো টাকা লাগবে, টাকা তো তোমার কাছে কখনো থাকবে কখনো থাকবে না। কিন্তু তোমার অভ্যাস যদি হয় কিনতেই হবে, তাহলে তোমার লাইফ হয়ে যাবে স্ট্রেসফুল, অথবা তোমাকে যে টাকা দিচ্ছে তার জন্য স্ট্রেসফুল হবে। আননেসেসারি স্পেন্ডিং অর স্পেন্ডিং বিয়ন্ড ওয়ানস মিনস, অপ্রয়োজনীয় খরচ কিংবা একজনের সাধ্যের বাইরে, এখানে মিনস মানে হচ্ছে সাধ্য, সাধ্যের বাহিরে, বিয়ন্ড মানে বাহিরে গিয়ে খরচ, হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, সাধ্যের বাইরে গিয়ে অপ্রয়োজনীয় খরচ করার কিছু খারাপ প্রভাব আছে। ফর ওয়ান থিং, উদাহরণস্বরূপ একভাবে একটা বলা যায়, ইট মে লিড টু ফিনান্সিয়াল রুইন অর ডেট, এটা অর্থনৈতিক দেউলিয়াত্ব বা অর্থনৈতিক ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এই অপ্রয়োজনীয় জিনিস কেনা কেনা কেনা, এটা অর্থনৈতিক ভাবে নিঃশেষ করে দিতে পারে একজনকে, অর ডেপ্ট, ঋণের দিকে নিয়ে যেতে পারে, ডেট, ঋণের দিকে। হুম। অ্যান্ড ফর অ্যানাদার, আবার অন্যদিক থেকে বলতে গেলে, ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ, এটা পারিবারিক কলহ বা পরিবারের মধ্যে দুঃখজনক ব্যাপার তৈরি করতে পারে, আনহ্যাপিনেস তৈরি করতে পারে। কেন? কারণ ফ্যামিলি যদি অভ্যস্ত হয়ে যায় এটা কিনো এটা কিনো এটা কিনো, যখন কিনতে পারবে না, টাকা থাকবে না, তখনই কিন্তু আর ভালো লাগবে না, রাইট? সো এটা আনহ্যাপিনেস তৈরি করে। পিপল হু ওভার স্পেন্ড আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, যারা অতিরিক্ত খরচ করে, অতিরিক্ত কেনাকাটা করে, তারা কখনোই স্যাটিসফাইড হয় না, তাদের যা আছে তা নিয়ে কখনোই তারা স্যাটিসফাইড হয় না। কারণ কনজিউমারিজম বা ভোগবাদ বা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এমন ভাবেই তুমি মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রেখেছে যে তুমি কিনবা, কিনতেই হবে। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, তারা ব্র্যান্ড ব্র্যান্ড খুঁজে বেড়ায়, ফ্যাশন আইটেমস, কোনটা লেটেস্ট ফ্যাশন, ডিজাইনার ক্লথস, নিউ নিউ ডিজাইনার ক্লথস, এক্সপেন্সিভ, এগুলো খুঁজে বেড়ায়। কিন্তু এগুলো পেলেও সন্তুষ্ট হয় না, কারণ আবার নতুন ফ্যাশন আসে, নতুন ডিজাইন আসে। ওভার আ পিরিয়ড অফ টাইম, এবং সময়ের আবর্তনে, ইট বিকামস অ্যান অ্যাডিকশন, এটা একটা নেশার মতো হয়ে যায়, হুইচ মে ইভেনচুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেমস, এবং এই জিনিসটা কিন্তু মানসিক সমস্যার দিকেও নিয়ে যেতে পারে, এই ওভার স্পেন্ডিং। কারণ টাকা আছে, তুমি কিনতেছো, যখন টাকা থাকবে না, কিনতে পারতেছো না, তুমি, তোমার ভাল লাগবে না, অস্থির লাগবে, রাগ উঠে যাবে, আনহ্যাপিনেস তৈরি হবে ফ্যামিলিতে। নেক্সট প্যাসেজ। নাওএডেইজ, বর্তমানে, কনজিউমার আইটেমস আর ডিসপ্লেইড ইন স্টোরস অর ইন, স্টোরে ডিসপ্লে করা হয়, প্রদর্শন করা হয় তাদের জিনিসপত্র মানে প্রোডাক্ট, অর ইন অ্যাডভার্টাইজমেন্টস ইন ওয়েজ দ্যাট দে ক্রিয়েট আ ফিলিং অফ ইমিডিয়েট নিড ফর দেম, এমন ভাবে উপস্থাপন করা হয় যে মনে হয় যে এক্ষুনি লাগবে, এটা এক্ষুনি, মানে এই জিনিসটা আমার প্রয়োজন, এমন ভাবেই এটা ডিজাইন করা হয় অ্যাডভার্টাইজমেন্টস গুলোতে, কিংবা এমন ভাবে সাজিয়ে রাখা হয়, ডেকোরেট করা হয়। উই আর কনস্ট্যান্টলি টেম্পটেড টু বাই, হুম, টেম্পটেড, টেম্পট মানে কি, লোভ দেখানো। আমরা কনস্ট্যান্টলি মানে একদম সারাক্ষণ, সর্বক্ষণ আমরা টেম্পটেড হচ্ছি কেনার জন্য, ইউজ অর কনজিউম থিংস ইভেন হোয়েন উই ডু নট হ্যাভ আ জেনুইন নিড, আমাদের প্রয়োজন না থাকা সত্ত্বেও যেন আমরা কিনছি। বিশেষ করে অনলাইন দারাজ টারাজ থেকে প্রোডাক্ট যে আমরা অর্ডার করি, এগুলো ম্যাক্সিমামই দেখা যায় যে আমাদের ইমিডিয়েট জেনুইন আসলে প্রয়োজন নাই, তারপরেও মানে আমরা কিনি, অর্ডার করে ফেলি। হুম, অর্ডার করে ফেলি। এখানে আরেকটা ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে যে অর্ডার করে দিই, পরে পছন্দ না হলে ফেরত দিয়ে দিব। হ্যাঁ, এইবার যে ডেলিভারি করতে আসবে সেও কিন্তু ট্রেন্ড, সে এমন একটা অ্যাটিটিউড দেখাবে, আরে আপনি নিবেন না তাহলে অর্ডার করছেন কেন? তখন তোমার মনে হবে আচ্ছা থাক, কয়টা টাকাই তো, কিনেই ফেলি, এই যে কিনতেছো আর কিনতেছো।
প্রয়োজন হোক আর না হোক, এটাই কনজিউমারিজম। উই অল নিড টু বি কেয়ারফুল হিয়ার, আমাদের সবাইকে সতর্ক হতে হবে। সেলস পার্সনস বা বিক্রয় কর্মীরা অফটেন এনকারেজ, তারা কাস্টমারকে এনকারেজ বা উৎসাহিত করে কাস্টমার্স টু বাই থিংস বাই ফ্ল্যাটারিং দেম, তাদেরকে ফ্ল্যাটার করে, তোষামোদ করে, তোষামোদ মানে হচ্ছে পাম দেয়া, দিয়ে, পাম দিয়ে তোষামোদ করে কিনাতে বা প্রোডাক্ট কিনতে অলমোস্ট এনকারেজ করে থাকে, মানে উৎসাহিত করে থাকে। দিস ইজ আ পারফেক্ট ম্যাচ ফর ইউ, তারা বলে কি, হ্যাঁ এটা একদম আপনার জন্য ঠিক আছে, আপনার গায়ে ঠিক আছে ড্রেসটা, বা এটা আপনার জন্য। দে উড সে, অর ইউ লুক সো স্টানিং, আপনাকে অসাধারণ লাগছে ইন দ্য ড্রেস। নেভার ফরগেট, ভুলে গেলে চলবে না, দে সে দ্য সেম থিং টু মোস্ট অফ দেয়ার কাস্টমার্স, বেশিরভাগ কাস্টমারদেরকে তারা ঘুরে ফিরে একই কথা বলে। ইট ইজ বেটার নট টু বি পারসুয়েডেড, পারসুয়েড মানে কি কনভিন্সড, তাদের এই কথা শুনে প্ররোচিত হওয়ার কিছু নাই, বাই সাচ ওয়ার্ডস, এসব শুনে। দে ইউজ দিজ ওয়ার্ডস, পরের পেজে যাও, যারা বই ফলো করছো, যারা স্মার্ট বুদ্ধিমান, তারা বই খুলে বইয়ের লাইন বাই লাইন ধরছে। আর যারা শুধু স্ক্রিনেই আছে, বই আশেপাশেও নেই, তারা হচ্ছে অলস। আই এম নট সরি টু সে দিস। একটু অ্যাক্টিভ হতে হবে, এইচএসসি পড়াশোনা অ্যাক্টিভলি করতে হয়। They use these words to please the customers, as the more a customer buys, the higher the profit is. তারা এইসব বলে কাস্টমারকে খুশি করার জন্য, তাহলে কাস্টমার কিনবে, যত বেশি কিনবে তত বেশি তাদের লাভ, এবং বিক্রয় কর্মীরা কমিশন পায় পার সেলের উপর। এটা বিভিন্ন শপের সিস্টেম বিভিন্ন রকম। হুম আরেকটা হচ্ছে গার্লস স্টুডেন্ট যারা আছো, শাড়ি টাড়ি কিনবা, শাড়ির দোকানে গেলে তোমাকে 20-30টা শাড়ি নামায় দেখায়, আর বসেন, কিনতে হবে না, দেখেন। হ্যাঁ, এখন 20-30টা শাড়ি যখন নামায় দেখায় ফেলছে, তখন কিন্তু তুমি মানে নিজেই গিল্টি ফিল করবো, আরে একটা না নিলে তাহলে কিরকম হয়, মান সম্মান থাকে নাকি। এটাও কিন্তু একটা টেকনিক। ওকে, ওভার স্পেন্ডিং ইজ নট অনলি রিলেটেড টু শপিং। অতিরিক্ত খরচ শুধু শপিং এর ক্ষেত্রেই যে, মানে কেনাকাটার ক্ষেত্রেই যে জড়িত তা নয়, ইট অ্যাপ্লাইজ টু আদার অ্যাক্টিভিটিস, এটা অন্যান্য কার্যক্রমের সাথে জড়িত, অ্যাজ ওয়েলস সাচ অ্যাজ ইটিং আউট, যে বাইরে খাওয়া খাওয়া দাওয়া করা। মেনি পিপল বাই টু মেনি আইটেমস টু ইট ইন আ রেস্টুরেন্ট, অনেক মানুষই অনেক রকম খাবার অর্ডার দেয়, খাবার কিনে। দে ক্যান ইট অনলি সাম অফ দেম, কিছু হয়তো তারা খায়, অ্যান্ড দ্য রেস্ট আর ওয়েস্টেড, এবং বেশিরভাগই অপচয় করা হয়। ইটস নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড, এটা কখনোই একটা দায়িত্বশীল আচরণ নয় যে খাবার অপচয় করা। উই ক্যানট সিম্পলি ওয়েস্ট ফুড বিকজ উই হ্যাভ মানি টু বাই ইট, আমরা খাদ্য এভাবে অপচয় করতে পারি না, যে কারণ কি আমাদের টাকা আছে তাই আমরা খাবার কিনবো, অর্ডার করবো, আর অপচয় করবো। অনেকে এই বেঁচে যাওয়া খাবার পার্সেল নিয়ে আসে, আবার অনেকে কিন্তু, ওরে বাবা রে বাবা, তারা পার্সেলও আনে না। পার্সেল আনবে, তাদের একটা প্রেস্টিজ আছে না, মাই নেম ইজ অজিমেন্দিয়াস, কিং অফ কিংস, লুক অন মাই ওয়ার্কস, ইউ মাইট ইন ডিসপেয়ার। এই অজিমেন্দিয়াসরা তো আর খাবার পার্সেল নিয়ে আসবে না। আবার বা অজিমেন্দিয়াস ছাড়াও ছোট ছোট অজিমেন্দিয়াস আছে, মাইনর অজিমেন্দিয়াস, যারা হচ্ছে যে অল্প খাবার যদি থাকে সেটা আবার পার্সেল আনবে না। ওকে, এই খাবার ওয়েস্ট করার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। পৃথিবীতে বর্তমানে বহু জায়গায় দুর্ভিক্ষ চলছে। গাজা, সম্ভবত সোমালিয়াতে এখনো চলছে, আর আমরা খাবার ওয়েস্ট করব রেস্টুরেন্টে, বিকজ উই হ্যাভ মানি, রাইট? মাই নেম ইজ অজিমেন্দিয়াস, কিং অফ কিংস, লুক অন মাই ওয়ার্কস, ইউ মাইট ইন ডিসপেয়ার। তো কোথায় সে অজিমেন্দিয়াস এখন? তার মূর্তিও ভাঙা, কেউ চেনেই না তাকে, মূর্তি এক মিডল অফ ডেজার্ট। সেরকম হওয়া যাবে না। নেক্সট প্যাসেজ, নেক্সট প্যারাগ্রাফ। ইয়াং পিপল ইন শপিং মল অফটেন লুক অ্যাট অ্যান আইটেম অন ডিসপ্লে এন্ড থিঙ্ক, তারা শপিং মলে গিয়ে ডিসপ্লেতে দেখে আর ভাবে, ও আই মাস্ট বাই দিস, এটা কিনতেই হবে, আই রিয়েলি নিড দিস, এটা লাগবেই। দে মে নট হ্যাভ দ্য মানি নিডেড ইন দেয়ার ওয়ালেট, যেই টাকা দরকার তাদের ওয়ালেটে হয়তো ওই টাকা নাই, সো দে ইউজ ক্রেডিট কার্ডস, তাইলে তারা ব্যবহার করে ক্রেডিট কার্ড। বাট ইউজিং দ্যাম ইজ লাইক টেকিং আ লোন, কিন্তু ক্রেডিট কার্ডের ব্যবহার কি, একটা ঋণ নেওয়া। এই ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করা, এই জামা কাপড় কিংবা খাবার বা ক্রেডিট কার্ড ইউজ করে করা, মানে একটা ঋণের মধ্যে থাকা সবসময়। এবং ডেপ্ট বা ঋণ, লোন, এটা হচ্ছে পৃথিবীর কয়েকটা খারাপ জিনিসের মধ্যে একটা।
মানুষের জন্য। ওকে। একটা ভাব আছে ক্রেডিট কার্ড ইউজ করে শপিং করার, কিন্তু আলটিমেটলি ঋণের মধ্যে থাকে যারা এগুলো ব্যবহার করে এই বিলাসী কাজ কারবার করে। ইফ দে আর নট কেয়ারফুল, যদি তারা সতর্ক না হয়, অর্থাৎ ইয়াং পিপলরা, দ্য লোনস ইনক্রিজ, লোন বাড়তে থাকে, হুইচ মাইট লিড দ্যাম টু এ ডেট ট্র্যাপ, এবং একটা ঋণের ফাঁদে তারা পড়ে যায়। এই সুদ দিতে দিতে, ঋণ দিতে দিতেই জীবন পার হয়ে যাবে। হুম। সো আমাদেরকে লেসনটা কেন দিয়েছে? কেয়ারফুল থাকার জন্য। আমি কিন্তু বলছি না, বলবো না যে তোমরা এটা কইরো, এটা কইরো না, ক্রেডিট কার্ড নিও না, এটা কিনো না। তোমাদের কি ডিসিশনটা নিতে হবে, আমি বলে কোনো লাভ নাই। টিচাররা ভালো ভালো কথা বলেই, রাইট? ডিসিশনটা স্টুডেন্টদেরকে নিতে হবে ফাইনালি লেসনগুলোর মাধ্যমে। সামটাইমস চিলড্রেন ইনসিস্ট অন বাইং থিংস, কিছু সময়ে, সামটাইমস এখানে এই সামটাইমস মানে মাঝে মাঝে, মাঝে মাঝে শিশুরা ইনসিস্ট মানে জোর দেয়, অন বাইং থিংস দ্যাট দেয়ার প্যারেন্টস ক্যান নট পে উইদাউট স্ট্রেচিং দেয়ার বাজেট। হ্যাঁ, বাচ্চারা বায়না ধরে, জোর দেয় যে হ্যাঁ এটা কিনে দাও, এটা কিনে দাও। আহ, কিন্তু তাদের প্যারেন্টস হয়তো এটা পে করতে পারেন, তাদের যে বাজেট নিয়ে এসেছে এটা বাড়ানো ছাড়া। বাজেট বাড়াইতে গেলে কি আরেক জায়গায় থেকে বাজেট কমাতে হবে। 9-10 বইয়ে অসাধারণ একটা গল্প আছে এই কনজিউমারিজম নিয়ে, তোমরা পড়ে নিতে পারো স্টোরি অংশে। যেখানে একটা মেয়ে, তার পছন্দ হয়েছে একটা জার, সেই জার কিনবেই কিনবে। অসাধারণ একটা গল্প আছে 9-10 বই, বর্তমান যেই 9-10 বই, ভুলে গিয়েছি মেয়েটার নাম, 9-10 বইয়ে আছে। এনিওয়ে, স্ট্রেচিং দের বাজেট। হুম। চিলড্রেনরা কিনতে চায়, জোর দেয়, কিনতেই হবে। হ্যাঁ, একটা মজার ব্যাপার আমি খেয়াল করলাম যে বেস্ট বাই এর শপ যেখানে যেখানে আছে, বেস্ট বাই এর শপে কাউন্টার, অর্থাৎ ক্যাশ কাউন্টার যেখানে পেমেন্ট করা হয়, আমি দেখি সবগুলো বেস্ট বাই এই ক্যাশ কাউন্টারের পাশেই হচ্ছে খেলনা জিনিসপত্র রাখা, ওই যে সিংহ, বাঘ, হ্যাঁ, পুতুল। আমি ভাবলাম এটা এখানে রাখার কারণ কি, ভিতরে না রেখে। পরে ভাবলাম এই ক্যাশ টাকা দিতে যখন আসবে বাচ্চারা তো বাবা মার সাথেই থাকবে, তখন এটা দেখবে, তারপর বায়না ধরবে, হ্যাঁ হ্যাঁ কিনে দাও, কিনে দাও। এখন ক্যাশ কাউন্টারের সাথেই আছে, বাবা মা ওয়ালেট বের করছে, বিল পে করবে, বালতি কিনছে অথবা ঝাড়ু কিনছে বেস্ট বাই থেকে বা যেটাই কিনুক। এখন যদি বাচ্চাটা কাঁদতেছে, কিনে না দেয়, তাহলে এটা কেমন হয়? হ্যাঁ, একদম জায়গা মতো রাখা আছে প্রোডাক্টটা, এটাও একটা অ্যাডভার্টাইজমেন্ট টেকনিক। দ্য পয়েন্ট ইজ দে ডোন্ট নিড দিস, কিন্তু এনভায়রনমেন্টটা তৈরি করা হলো যে দ্যাট দে নিড দিস। দিস মে হ্যাপেন বিকজ দ্য চিলড্রেন্স ফ্রেন্ডস অলসো হ্যাভ দেম। এটা হতে পারে যে অন্যান্য ওকে কিনে দিচ্ছে ওর বাবা, আমাকে কেন কিনে দেবে না? চিলড্রেন্স ফ্রেন্ডস অলসো হ্যাভ দেম। এই শিশুদের বন্ধু বান্ধবদের আছে এই খেলনা বা এই জিনিসটা, তাই তাদের লাগবে। ইটস নট ফেয়ার অ্যাজ ইট বিকামস আ বার্ডেন ফর দ্য প্যারেন্টস, কিন্তু এই জিনিসটা তো আসলে ন্যায় হলো না। আহ, এটা যেহেতু পিতামাতার জন্য বার্ডেন হলো, এখন শিশুরা তো বোঝে না। বাট তোমরা যে এজে আসো, তোমরা তো বুঝো, তোমরা বুঝিয়ে বলবা শিশুদেরকে, তোমাদের ছোট ভাই বোনদেরকে। ফাইনালি, ডোন্ট গেট ট্র্যাপড বাই দ্য গ্লসি অ্যাডভার্টাইজমেন্টস অন টেলিভিশন অর দ্য ইন্টারনেট। আমাদেরকে এখন আদেশ দিচ্ছে, মহামান্য আদালত আদেশ দিচ্ছে যে আমরা যাতে ফাঁদে না পড়ি গ্লসি মানে চকচকে অ্যাডভার্টাইজমেন্ট, চাকচিক্যময় বিজ্ঞাপন দেখে টেলিভিশনে অথবা ইন্টারনেটে আমাদেরকে ফাঁদে পড়তে না করছে। ইউ শুড রেদার আস্ক ইউরসেলফ, বরং তোমার নিজেকে জিজ্ঞেস করা উচিত, ডু আই নিড দিস? এই প্রোডাক্টটা কি আসলেই আমার দরকার? দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং, এই খরচ করার অভ্যাসটা নিয়ন্ত্রণ করার সব থেকে ভালো উপায় হচ্ছে in not to is of spending in not to think what I need. স্পেন্ডিং, এখানে ভুল আসছে, বই না, এখানে ইজ হবে, ইজ, ইন হবে না, বইও ঠিক করে নাও। ইজ নট টু থিঙ্ক হোয়াট আই নিড, এটা চিন্তা করলে হবে না যে আমার কি প্রয়োজন, বাট ক্যান আই ক্যান আই ডু উইদাউট ইট। বরং আমরা প্রশ্ন করবো এটা ছাড়া কি চলবে, এই ড্রেসটা না হলে কি আমার কোনো সমস্যা হবে? ওকে, এই প্রশ্নটা করলেই আমরা হচ্ছে অ্যান্সার পেয়ে যাব যে আমরা কিনতে হবে কি হবে না। তাহলে এটাই ছিল কনজিউমারিজম লেসন 5।
এবং আমরা যেহেতু এটা পড়লাম, এটা থেকে আমরা একটা অ্যাক্টিভিটি করে রাখি, সেটা হচ্ছে সামারি রাইটিং। আমরা এই এন্টায়ার লেসনটার সামারি করে রাখি, এবং এই কনজিউমারিজম সামারিটা, এর সামারি কিন্তু এই বছরের এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আবার এই বছর না আসলে সামনের বছরের জন্য গুরুত্বপূর্ণ। মানে 4-5টা গুরুত্বপূর্ণের মধ্যে এই কনজিউমারিজম একটা, কারণ এটা একটা বর্তমান প্রেক্ষাপটের এই নিউ লিবারাল যুগের একটা ঘটনা। তাহলে সামারি রাইটিং এর ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম? সামারিতে কোনো ইন্ট্রোডাকশন বা দিস প্যাসেজ ইজ অ্যাবাউট এগুলো দেওয়া যাবে না, কোনো সাল মাস বছর দেওয়া যাবে না, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান কোনো সংখ্যা দেওয়া যাবে না, তারপর কোটেশন বিখ্যাত ব্যক্তির কোনো উক্তি দেওয়া যাবে না, এক্সাম্পলস দেওয়া যাবে না, ডিটেইলস দেওয়া যাবে না, তারপর সেম সেন্টেন্স সেম ওয়ার্ড আমরা অ্যাভয়েড করে লেখার চেষ্টা করব, কনক্লুশন দেওয়া যাবে না। হুম। তো এইভাবে তাহলে লিখতে হবে কি, সামারিটা লিখতে হবে 3/1 মূল টেক্সট যত ওয়ার্ড আছে, 300 ওয়ার্ড থাকলে সামারি হবে ম্যাক্সিমাম 100 ওয়ার্ড। এবং সেখানে লিখতে হবে কি, মেইন ইভেন্টস গুলো লিখতে হবে, অর্থাৎ এই টেক্সটের মূল ঘটনাগুলো কি কি। এই টেক্সটের মেইন ইভেন্টস বা মূল ঘটনাগুলো কি কি, মেইন ইভেন্টস। এবং এই মেইন ইভেন্টস লিখতে গিয়ে আমরা সেন্টেন্স, টেক্সটের সেন্টেন্স হুবহু না লিখে কি করে দেব, প্যারাফ্রেজ করে দেব। টেক্সটের শব্দগুলো আমরা যদি পারি সিনোনিম ব্যবহার করে লিখে দিব, তাইলেই এটা একটা ভালো সামারি হবে, এবং টোটালটা 1/3 বা 3/1 হতে হবে। তাহলে আমরা এখন বের করার চেষ্টা করব যে আমাদের এই টেক্সটে, অর্থাৎ এই কনজিউমারিজম এন্টায়ার টেক্সটে মেইন ইভেন্ট গুলো, মেইন ঘটনা, মেইন পয়েন্ট গুলো কি কি, যেগুলো ছাড়া এই টেক্সটটা হবে না। রাইট? তাহলে 1 মিনিট। আমাদের এই কনজিউমারিজম একটা মূল ব্যাপার হচ্ছে মানি, টাকা পয়সা হচ্ছে একটা মেইন ঘটনা। তারপর আরেকটা মেইন ইভেন্ট হতে পারে কি, শপিং এর কথা, এখানে শপিং, তাহলে শপিং এর কথা আমাদেরকে লিখতে হবে, যেহেতু এই টেক্সটে এটা একটা মেইন ইভেন্ট, মেইন ঘটনা। তারপর স্ট্রেস বা চাপের বিষয়, বেশি বেশি শপিং করলে চাপে পড়ে যাবে, অর্থনৈতিক, স্বাভাবিক। হুম। তারপরে এই যে বিক্রেতারা বিভিন্ন ট্রিক্স ব্যবহার করে, ট্রিক্স বা চালাকি করে বেচার জন্য। এবং তারপরে আমরা কি করি, তারপরে ফুডের বিষয়টা আসতে পারে, আমরা যে ফুডের ক্ষেত্রে ওই কনজিউমারিজম কনসেপ্টটা থাকে। আমরা চটকদার ছবি এবং নাম ধাম দেখেই অর্ডার দিয়ে দিই, খাই, বেশিরভাগই নষ্ট হয়। হুম। আর যারা অজিমেন্দিয়াস আছে তারা পার্সেলও নিয়ে আসে না, কারণ এতে এটা তারা মনে করে এটা একটি দারুণ প্রেস্টিজিয়াস কাজ, যে খাবার, এটো খাবার রেখে আসা। এ ফুড হচ্ছে তাহলে এখানে একটা মেইন ইভেন্ট। তারপরে এখানে ইয়াং পিপলদের কথা বলা হয়েছে। ইয়াং পিপল, ইয়াং পিপলরা কিভাবে কি দেখে বা চিন্তা করে, ইয়াং পিপল। তারপরে এই যে ক্রেডিট কার্ডের কথা বলা হয়েছে, ক্রেডিট কার্ড, এভাবে ক্রেডিট কার্ড বললে তো বিস্তারিত হয়ে যায়, ক্রেডিট কার্ড না বলে আমরা ডেট বা ঋণের বিষয়, ক্রেডিট কার্ড মানে তো লোন। মানে তোমার কাছে টাকা নেই, ব্যাংক তোমাকে কার্ড দিয়ে রাখছে, তোমার অ্যাকাউন্টে টাকা নেই, তুমি খরচ করতে পারবা কিভাবে, পরে এটা ব্যাংকে শোধ করে দিতে হবে, দিতেই হবে। কারণ অনেকে মনে করে যদি না দিই তাহলে জেলে যেতে হবে, এটা আইনগত ভাবেই করা এরকম। তাহলে ডেট। তারপরে এই যে চিলড্রেনের বিষয়টা বা ফ্রেন্ডস, চিলড্রেন এবং তাদের ফ্রেন্ডস এর বিষয়টা। তারপর নাম্বার 9 হতে পারে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট, চটকদার বিজ্ঞাপন। এখানে আমি সিরিয়ালি লিখছি 1 2 3 4, তোমাদেরকে এভাবে লিখতে হবে তা না, এটা ফ্লো চার্ট না যে ফ্লো ঠিক রাখতে হবে। মানে এই কথাগুলো হচ্ছে মেইন ইভেন্ট, অ্যাডভার্টাইজমেন্টের কথা আসতে পারে। এবং পরিশেষে আমাদেরকে বলছে সেলফ কন্ট্রোল করতে, যে রয়ে সয়ে কিনতে আগে চিন্তা করো যে তোমার প্রয়োজন আছে কিনা। সো এই যে এই 10টা মেইন ইভেন্ট আমি মোটা দাগে বের করলাম, তোমরা চাইলে এরকম বের করতে পারো বা অন্যগুলোও বের করতে পারো। তাহলে আমরা সামারাইজিং বা সামারি লেখার আগে, সামারি লেখা শুরু করার আগে আমাদেরকে তো টেক্সট দিয়েই দিবে। টেক্সট যখন দিয়ে দিবে, আমরা সামারি লেখার আগে খাতায় রাফ এরকম মেইন ইভেন্টস লিখে নিব। তোমাদের সবাইকে আমি ব্রেইন স্টর্মিং শিখিয়েছিলাম প্যারাগ্রাফ লেখার জন্য, যে আগে ব্রেইন স্টর্মিং করে নিতে হয়, আমরা কি লিখবো না লিখবো এটা আমরা আগেই চিন্তা করে নিতে হয় আমাদেরকে। তো সেই ক্ষেত্রে এই সামারি রাইটিং এর ক্ষেত্রে এই ব্রেইন স্টর্মিংটা আমরা করে নিব, অর্থাৎ মেইন ইভেন্টস গুলো কি কি এরকম আগেই লিখে নেবো, যে এগুলো 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 নিয়ে আমরা সামারিটা লিখবো।
হ্যাঁ, তাহলে আমাদের সামারিটা ভালো হবে। সামারিতে কি কি, এই মেইন ইভেন্টস এর মধ্যে কি কি লেখা যাবে না লেখা যাবে, যেমন এখানে কোনো সাল মাস বছর ডিটেলস কিছু নাই। তাহলে এই মেইন ইভেন্টস গুলো নিয়ে, এই মূল পয়েন্ট গুলো নিয়ে একটা ভালো সামারি কিরকম হতে পারে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে তোমাকে প্রশ্নে কতটুকু টেক্সট দিল। এটা তো একটা বড় টেক্সট, তোমাকে পুরো টেক্সট নাও দিতে পারে। অনেক জায়গায় কিন্তু এবার এই যে নাও এ ডেইজ থেকে শুরু করেছে, নাও এ ডেইজ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, অর্থাৎ প্রথম অংশ দেয়নি প্রশ্নের মধ্যে। এখন তুমি যদি এই পুরো কনজিউমারিজম পড়ে গেছো, সামারিও মুখস্থ করে ফেলছো, মুখস্থ করে লিখে দিয়ে আসছো, তাহলে তুমি হচ্ছে বোকা, তোমার পড়াশোনা করা তেমন একটা অর্থবহ নয়। তোমাকে দেখতে হবে প্রশ্ন কতটুকু এসেছে, ওই প্রশ্নের ওই অংশের মধ্যে মেইন ইভেন্ট কি কি। ওকে, এখন যদি বলো স্যার নাওএডেইজ থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদেরকে মেইন ইভেন্টস গুলো দেখিয়ে দেন, কেন নাওএডেইজ থেকে শেষ পর্যন্ত এইখানে মেইন ইভেন্টস গুলো তুমি নিজে নিজে চিন্তা করে বের করবা। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি পুরো টেক্সটই যদি আসে, পুরো টেক্সট যদি সামারি হিসেবে আসে। পুরো টেক্সট আসলে আমরা টেক্সটের সব কথা, মানে মেইন কথাগুলো লিখতে পারবো, কিন্তু টেক্সটের অংশ বিশেষ আসলে কিন্তু যতটুকু অংশে প্রশ্ন থাকবে অতটুকু অংশ থেকেই লিখতে হবে। আচ্ছা, তাহলে এই মেইন ইভেন্টস গুলো নিয়ে কিভাবে একটা আদর্শ সামারি হতে পারে আমরা দেখি। আমি তোমাদের জন্য লিখে রেখেছি আগেই। আহ যেমন ধরো, বললাম পিপল ইউজ মানি এভরি ডে ফর ফুড অ্যান্ড ডেইলি নিডস। ফুড অ্যান্ড ডেইলি নিডস, তাহলে কি চলে গেল, পিপল ইউজ মানি। তাহলে কেটে দিই, একটা একটা করে থাকবে, আমরা কেটে দিব মেইন ইভেন্টস। মানি কেটে দিলাম, মানির ব্যাপারটা চলে গেল। ডেইলি নিডস, শপিং মেক্স আস হ্যাপি অ্যান্ড কমফোর্টেবল। এখানে আস বা উই ব্যবহার করা হয়েছে কারণ টেক্সটেও ব্যবহার করা হয়েছে, এই জন্য করা যেতে পারে, সমস্যা নেই। তাহলে শপিং চলে গেল, শপিং মেক্স আস হ্যাপি অ্যান্ড কমফোর্টেবল, হাউএভার ক্রেজি শপিং হ্যাবিটস ব্রিং হেভি স্ট্রেস অ্যান্ড ফ্যামিলি ফাইটস। পারিবারিক কলহ মারামারিও লেগে যেতে পারে, কেন কিনা দেবা না আমাকে এটা। হুম, তাহলে হেভি স্ট্রেস, এই যে স্ট্রেসের বিষয়টা চলে গেল। এরপরে আসো, হ্যাঁ, স্টোর ডেকোরেশনস এন্ড স্মুথ সেলস। স্মুথ মানে হচ্ছে এমন ভাবে তোমাকে সেল করবে তুমি টেরই পাবা না, খুব মৃদু ভাবে বিক্রি করবে। স্টোর মানে তোমার কাছে বিক্রি করবে আর কি। স্টোর ডেকোরেশনস এন্ড স্মুথ সেলস টক্স ট্রিক আস ইনটু বাইং ইউজলেস থিং। হুম, এমনকি ইউজলেস একটা জিনিসও আমাদেরকে আমরা কিনে ফেলতে পারি এই সেলস পার্সনদের কথায়, স্মুথ কথাবার্তায় মুগ্ধ। এই যে ট্রিক্স, ট্রিক্স এর বিষয়টা চলে গেল। ওকে, এরপরে দ্য ব্যাড হ্যাবিট, দিস ব্যাড হ্যাবিট অলসো মেক্স পিপল ওয়েস্ট আ লট অফ ফুড এট রেস্টুরেন্টস। এই বদভ্যাসটা রেস্টুরেন্টে গিয়ে খাবারও অপচয় করায় মানুষকে। তাহলে এই যে ফুডের বিষয়টা চলে গেল। ইয়াং পিপল ইউজ ক্রেডিট কার্ডস অ্যান্ড ফল ইন টু ব্যাড ডেট ট্র্যাপস। ডেট ট্র্যাপ, ডেট ডিবিটি, বিটা সাইলেন্ট থাকবে, ডেট ট্র্যাপস। তারা একটা খারাপ ঋণের ফাঁদে পড়ে যায়, সুদ দিতে 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 অবস্থা কাহিল হয়ে যায়। হ্যাঁ, কারণ ব্যাংক লোন মানেই হচ্ছে, ক্রেডিট কার্ড মানেই হচ্ছে তোমাকে ইন্টারেস্ট সহ পে করতে হবে, পে ব্যাক করতে হবে। তাহলে যে ইয়াং পিপলের ব্যাপারটা চলে গেল, ডেটের ব্যাপারটা বা ঋণের ব্যাপারটা চলে গেল। এখানে সামারিতে ক্রেডিট কার্ড নিচ্ছি, সমস্যা নেই, মেইন ইভেন্টসও ক্রেডিট কার্ড লিখতে পারতাম। ওকে, মেইন ইভেন্টস লেখার ক্ষেত্রে তুমি, আল্লাহ যেটা আমি লিখবো এটাই মেইন ইভেন্টস লিখতে হবে না, তুমি 10 12টা 20টা 15টা মেইন ইভেন্টস লিখলে তারপরে জাজ করবা যে কোনটা রাখবা কোনটা রাখবা না, কারণ তোমার তো 1/3 এর মধ্যে হতে হবে সাইজ। ওকে, children also force parents to buy costly things because their friends have them. তাদের বন্ধুদের আছে তাই চিলড্রেনরা তার পিতামাতাকে বাধ্য করে। তাহলে চিলড্রেন এবং ফ্রেন্ড, চিলড্রেনদের কথাটা চলে গেল। We can stop these bad habits ignoring online advertisements. এই যে অ্যাডভার্টাইজমেন্টস, তাহলে অ্যাডভার্টাইজমেন্টস এর কথাটা চলে গেল। হুম, we should always ask ourselves if we can survive without a particular product or not. এই বিশেষ প্রোডাক্টটা ছাড়া থাকা, প্রোডাক্ট কেনা ছাড়া কি আমরা টিকে থাকতে পারবো কি পারবো না, আমাদের এটা নিজেদেরকে জিজ্ঞেস করতে, তার মানে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, সেলফ কন্ট্রোল করতে হবে নিজেদেরকে। শেষ, মেইন ইভেন্ট গুলো চলে গেল। এবং এই সামারিতে দেখো কি নাই, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, দিস টেক্সট ইজ অ্যাবাউট, এরকম কিছু নাই। আবার শেষে ইন কনক্লুশন, টু কনক্লুড, এরকম কিছু নাই। ইন্ট্রোডাকশনও নাই, কনক্লুশনও নাই, বিখ্যাত কোনো ব্যক্তির উক্তি নাই, ডিটেইলস নাই, রাইট? তারপর কোনো সাল মাস বছর তারিখ কিছুই নেই। তাহলে এটিকে একটি আমরা আদর্শ সামারি বলতে পারি। এরকম সামারি লিখলে 10-এ 8 পেয়ে যাবা।
নিশ্চিন্তে। আর ওই সামারিতে যে জিনিসগুলো দেয়া যাবে না, ওইগুলো যত দিবা তত মার্কস কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। হোপফুলি তোমরা টেক্সটটাও বুঝতে পেরেছো। টেক্সট থেকে আবার এমসিকিউ কোশ্চেন অ্যান্সারও আসতে পারে পরীক্ষাতে। আমি সামারি করে দেখালাম, যেহেতু সামারি অনেকের সমস্যা। তোমরা এরকম মেইন ইভেন্টস নিজেরা খাতায় রাফ করবা, যেহেতু সামারি রাইটিং অল্প লিখলেই বেশি মার্কস, লেখা তো ছোট। স্যার কত ওয়ার্ড হয় কিভাবে বুঝবো? বারবার বারবার আমি বলেছি যে তুমি তোমার নিজের এক পেজে কত ওয়ার্ড লিখো সেটা কিন্তু আগেই কাউন্ট করে তোমাকে জানতে হবে, নোট করে নিয়ে জানতে হবে। স্যার প্রশ্নে কত ওয়ার্ড আছে কিভাবে বুঝবো? তোমার কলেজের প্রশ্ন তোমার কাছে আছে, তো কলেজের একটা ইংলিশ প্রশ্ন নিয়ে দেখো, ওই প্রশ্নের অর্ধেক পেজে বা প্রশ্নের 4/1 অংশে কয়টা ওয়ার্ড আছে। ধরো প্রশ্নের 4/1 অংশে 200 ওয়ার্ড আছে বা 100 ওয়ার্ড আছে সাপোজ, তাহলে পুরো প্রশ্নের এক পৃষ্ঠায় 400 ওয়ার্ড আছে, রাইট? তাহলে এবার তুমি প্রশ্নের সাইজ দেখে যে আমাদের সামারির যে টেক্সটটা আসলো, এটা প্রশ্নের কতটুকু অংশ, এটা কি প্রশ্নের হাফ নাকি 4/1, তাই তুমি একটা আইডিয়া করে এরকম ওয়ার্ড কাউন্ট, তুমি নিশ্চয়ই পরীক্ষার হলে বসে ওয়ার্ড কাউন্ট করবা না। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড অল দিস। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পরবর্তীতে করতে পারো, কমেন্ট সেকশনেও করতে পারো। তবে কমেন্ট সেকশনে কেউ উল্টাপাল্টা কথা লিখবা না। উল্টাপাল্টা কথা যদি কমেন্ট সেকশনে আমি কখনো দেখতে পাই, আই উইল হান্ট them down. I will track them down, and I will bring them to justice, undoubtedly. ওকে, সবার জন্য শুভকামনা। আমার জন্য দোয়া করবো সবাই একটু, প্লিজ। এবং এইটুকু জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।